বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা কলেজ রাষ্ট্রবিজ্ঞান সম্মান তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, মধ্যপ্রাচ্যের সরকার ও রাজনীতি কোর্সের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ফারজানা সুলতানা, সহযোগী অধ্যাপক। প্রিয় ছাত্ররা, মধ্যপ্রাচ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আসলে গুরুত্বপূর্ণ প্রায় সারা পৃথিবীর জন্যেই, সেই ইস্যুটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। এটি হচ্ছে পেট্রোডলার ইস্যু, এবং এই পেট্রোডলারের প্রভাবে পুরো মধ্যপ্রাচ্যেই বিভিন্ন পরিবর্তন এসেছে। সেক্ষেত্রে আমরা রাষ্ট্র হিসেবে সৌদি আরবে পেট্রোডলারের প্রভাবে যে পাশ্চাত্য সভ্যতার অনুপ্রবেশ ঘটেছে সেটি সম্পর্কে আলোচনা করব। তোমরা খেয়াল করেছো বোধহয় প্রিয় ছাত্ররা, যে বিশ্বের দেশগুলির মুদ্রা ভিন্ন ভিন্ন, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্য ডলারের লেনদেনই বেশি। দেশের বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ রাখা হয় সেখানেও সেই হিসাব কিন্তু ডলারে করা হয়। তো কেন এই ডলারের এই প্রাধান্য, এটি কিভাবে সূচিত হলো, সেইটির সাথে পেট্রোডলার ইস্যুটিরও সম্পর্ক রয়েছে। তো আমরা সেটি দিয়েই আলোচনা শুরু করি, ডলারের এই অনন্যতার বিষয়টি, যেটি তোমাদের আজকের আলোচ্য বিষয়টি বুঝতে সহায়তা করবে। যেভাবে ডলার বিশ্বের অর্থনীতিতে এই প্রাধান্য লাভ করলো, আমরা একটি চিত্রে কিছুটা তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। পেট্রোডলার, এর পাশে ডলারের ছবি এবং ওর পাশে পেট্রোলিয়াম, না, যে যে খনিজ তেল, যেটির প্রভাব সারা বিশ্বের শিল্পায়নে বা সকলেই, সব রাষ্ট্রেরই পেট্রোলিয়াম লাগে। সেক্ষেত্রে এই যে বিষয়টি পারস্পরিকতা, সেটি বোঝানোর জন্য ছবিটি আসলে উপস্থাপন করা হয়েছে। তো তোমরা জানো প্রিয় ছাত্ররা, যে টাকা সেটি কিন্তু যে কোনো দেশ তার ইচ্ছে মতো ছাপাতে পারে না। প্রকৃতপক্ষে উৎপন্ন ফসল, ইন্ডাস্ট্রি থেকে যে উৎপাদন, প্রাকৃতিক সম্পদ, এগুলির সমতুল্য টাকা প্রিন্ট করা হয় বা ছাপানো হয়। যদি এর বেশি যদি প্রিন্ট করা হয় তাহলে কিন্তু জিনিসের দাম বেড়ে মুদ্রাস্ফীতি ঘটে যায়, কারণ মোট সম্পদ তো বাড়ে না। আর আস্তে আস্তে করে যদি টাকা ছাপানো হয়, অনেক সময় মানুষ এটি টের পায় না, কিন্তু যদি ইনফ্লেশন হয়েও থাকে আর সম্পদ উৎপাদনের যে বিষয়টি, সেটি যদি টাকার উৎপাদনের হার থেকে বেশি হয়, তখন আবার যেটি হয় সেটি ডিফ্লেশন বা দাম পড়ে যাওয়া। তো এই যে বিষয়টি, সেই বিষয়টির আলোকে আমরা আরেকটি জায়গায় খেয়াল করি, যে আন্তর্জাতিক বাণিজ্যে বা লেনদেনে বিনিময়ে প্রথম কিন্তু মাধ্যম হিসেবে যেগুলি ব্যবহৃত হতো, স্বর্ণ, রৌপ্য, তাম্র মুদ্রা। তোমরা জানো যে এসব ধাতুর নিজস্ব মূল্য রয়েছে, আর এগুলি প্রিন্টেড টাকার মতো ইচ্ছে মতো বানানো যায় না। এগুলি খনি থেকে তুলতে হয় বা সেগুলি জন্য এক ধরনের শ্রম রয়েছে। তবে এইসব মুদ্রা বহন করা বেশ কষ্টকর। তো একসময় ইউরোপীয় দেশগুলি এই স্বর্ণ মুদ্রাকে ব্যাংকে জমা রেখে তার সমপরিমাণে মুদ্রা প্রিন্ট করার বা ছাপানোর যে সিদ্ধান্ত নিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করে, এবং নিয়ম করা হলো যে যখন তখন ইচ্ছা করলে প্রিন্টেড টাকাগুলো ব্যাংকে জমা দিলে যে জমা রাখা স্বর্ণ সেইটি ব্যাংক থেকে তুলে নেওয়া যাবে। অর্থাৎ সে পর্যন্ত ছাপানো যে টাকা সেটি ছিল স্বর্ণ মুদ্রার রিসিপ্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে এই ব্যবস্থাটির ক্ষেত্রে যেটি হয়েছিল, সেটি আসলে পেট্রোডলারের উত্থানের পেছনে একটি কারণ। সেটি হচ্ছে ইউরোপীয় জাতিগুলি তাদের স্বর্ণগুলি হিটলারের আক্রমণের ভয়েই হয়তো, যে তারা আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে জমা রাখলো 1 আউন্স স্বর্ণ $35 এই রেটে, এবং চুক্তি করলো যে যখনই তাদের দরকার হবে তখনই যুক্তরাষ্ট্রকে ছাপানো টাকার বিনিময়ে তারা স্বর্ণগুলো ফেরত নেবে। এই যে ব্যবস্থাটি ইউরোপের 44টি দেশ মিলে করেছিল, সেটির নাম ছিল ব্রেটন উডস সিস্টেম। তো সাধারণ মুদ্রা হিসেবে তখন সবাই ডলার ব্যবহার শুরু করলো।
এবং পরবর্তীতে যেটি হলো সেটি হচ্ছে আমেরিকা দেখলো যে তারা এই সুযোগে তারা তো ইচ্ছে করলে ডলারকেই চালু করে দিতে পারে ডলারের আন্তর্জাতিক মুদ্রা হিসেবে। সেই সুযোগটি তারা নিয়েছিল প্রিয় ছাত্ররা 1971 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন তিনি ঘোষণা করলেন যে তারা আর ব্রেটন উডস সিস্টেমটি মানবেন না, নির্দিষ্ট কোনো ডলার রেটে স্বর্ণ বেচা কেনার বিষয়টি তারা করবে না, বাজার স্বয়ংক্রিয়ভাবে স্বর্ণমূল্য নির্ধারণ করবে। তো সেক্ষেত্রে ডলার হয়ে গেল ভাসমান মুদ্রা, অর্থাৎ ইচ্ছামতো আমেরিকার টাকা ছাপিয়ে তা ব্যবহার করতে পারবে, স্বর্ণের উপরে ডলারের আর নির্ভরতা রইল না। এই যে ঘটনাটি, এই ঘটনাটিকে বলা হয় নিক্সন শক প্রিয় ছাত্ররা। এবং সেই সময়ে একটি বিষয় তো তোমাদের আগেই বলেছি যে টাকা কিন্তু একেবারে ইচ্ছামতো ছাপানো যাচ্ছে না। আর ওই যে জমাকৃত বিশ্বের প্রায় 25% স্বর্ণ আমেরিকার কাছে রয়ে গেল, তারা তার বিনিময়ে ডলারকে রক্ষিত রাখলো এবং ডলারকেই সারা বিশ্বে গ্রহণযোগ্য মুদ্রা হিসেবে চালুর যে রাজনীতিটি করলো, সেটিকে বজায় রাখতে গিয়ে তাদের স্বর্ণের বিপরীতে ডলারের মূল্যমান রক্ষার জন্যে আরেকটি প্রচেষ্টা নিতে হয়েছিল। সেইটি আসলে পেট্রো ডলারের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি। সহজ কথায় সেই যে বিষয়টি সেটি হচ্ছে পেট্রোলিয়াম কিনতে যে মুদ্রা লাগবে সেইটি ডলারে, পেট্রোলিয়ামের যে মূল্য সেটি ডলারে পরিশোধ করতে হবে। এইটি হচ্ছে খুব সাধারণ অর্থে পেট্রো ডলার বা পেট্রোলিয়াম ডলার কথাটি, সেটিকে সংক্ষেপে পেট্রো ডলার বলা হয়। তো তারা যেটা করলো সেটি হচ্ছে যে কোনো রাষ্ট্রকে, এই যে সৌদি আরবের সাথে তাদের প্রথমে চুক্তিটি হলো এবং পরবর্তীতে অন্য অন্য উপসাগরীয় রাষ্ট্রগুলিও তাতে সাইন করেছিল। এতে যেটি হলো সেটি হচ্ছে যে কোনো দেশকে এখন যদি পেট্রোলিয়াম কিনতে হয় তাহলে ডলারে মূল্য পরিশোধ করতে হয়। তাহলে প্রথমে তাদের ডলারের জন্য আমেরিকার মুখাপেক্ষী হতে হয়, নতুবা তোমার কাছে তোমার দেশীয় কারেন্সিতে তুমি হয়তো বা তোমার রাষ্ট্র সৌদি আরবের কাছে তেল কিনতে চাইলো, তারা বলবে না, আমরা তো তেল বিক্রি করতে পারবো না এই মুদ্রায়, কারণ আমরা পেট্রো ডলার চুক্তি করেছি, আমাদেরকে ডলার দিতে হবে, তারপর আমরা এটি বিক্রি করব। এই যে ব্যবস্থাটি, সেটিতে চুক্তিটি আসলে কেন হয়েছিল সেইটি আমরা যদি একটু পটভূমির দিকে তাকাই, একটু পরে যাই, একটু সংক্ষেপে আগে বলে নিই যে এই দুইটি দেশের পারস্পরিক পাওয়া না পাওয়ার হিসাব দিয়েই আসলে শুরু হয়েছিল। যে আমেরিকা ব্ল্যাক গোল্ড বা এই যে পেট্রোলিয়ামকে ডলারের মূল্যের যে মূল্যভিত্তিক একটি স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠিত করলো। আর ওদিকে যেটি হয়েছিল সেটি সৌদি আরব এবং যেসব রাষ্ট্র স্বাক্ষর করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে সামরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা প্রযুক্তিগত নানান সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেটি তারা অনেকাংশে করেছেও। আর তোমরা জানোই যে মধ্যপ্রাচ্যের অধিকাংশ রাষ্ট্র রাজতান্ত্রিক, গণতান্ত্রিক নয় এবং সেখানে যারা শাসক মহল রয়েছে বংশানুক্রমে তাদের যে শাসন ব্যবস্থা সেটিকে টিকিয়ে রাখার জন্যে এবং তাদের যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেটিকে রক্ষণাবেক্ষণের জন্যে তাদের একটি শক্তি দরকার। তো তারা আবার বড় সামরিক বাহিনীও রাখতে চায়নি। অনেক সময় তোমরা জানো যে সামরিক বাহিনীও রাষ্ট্র ক্ষমতায় ইন্টারভেনশন করে। তো সেক্ষেত্রে আমেরিকার এই যে বিনিময় সেটিকে তারা গ্রহণ করেছিল এবং পরবর্তীতে এই চুক্তি আরও জটিল আকার ধারণ করেছিল, যেটি আমরা আরও পরে আলোচনা করি। তো এই যে ডলারের মূল্যমান বজায় রাখার যে বিষয়টি, তার সাথে সাথে সৌদি আরবে পাশ্চাত্য সভ্যতার বিকাশ ঘটেছিল। বস্তুত সেটি ঘটেছিল সৌদি আরবের উন্নয়ন এবং আধুনিকতার
মাধ্যমে বলা যেতে পারে। এই জিনিসটি খেয়াল রাখতে হবে যে আমরা আগেও যখন সৌদি আরব বিষয়ে আলোচনা করেছি প্রিয় ছাত্ররা, যে প্রাচীনকালে সৌদি আরব তো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশ ছিল না। প্রাকৃতিক সম্পদ মূলত তাদের এই পেট্রোলিয়াম এটি আবিষ্কারের পর সৌদি আরব অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে ওঠে এবং সৌদি বাদশাহ ইবনে সৌদের সময়কালে এই তেল আবিষ্কৃত হয় এবং সেটি সৌদি আরবের সমাজ অর্থনীতিতে এক বৈপ্লবিক পরিবর্তন আনে। সেই সময়ে অ্যারাবিয়ান আমেরিকান অয়েল কোম্পানি, যেটিকে অ্যারামকো বলা হয়, 1938 সাল থেকে সৌদি আরবে পেট্রোলিয়াম উত্তোলন, নতুন নতুন গ্যাস ক্ষেত্র, সেগুলিকে রিফাইন করার যে ইন্ডাস্ট্রি, এগুলি সেই সময়ে শুরু হয়েছিল এবং এর মধ্যে দিয়ে যে সকল আমেরিকান বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, ব্যবসায়ী, বিভিন্ন লোকেরা যখন সৌদি আরবে এসে এই তেল খনি কেন্দ্রিক জীবনযাপন এখানে শুরু করলো, তাদের সংস্পর্শে এসে এই তেল সমৃদ্ধ শহরগুলি, তাদের অধিবাসীদের জীবন বিভিন্ন ক্ষেত্রে নানামাত্রিক পরিবর্তন সূচিত হয়েছিল। তাহলে যদি প্রশ্ন করা হয় পেট্রোডলার কি, সাধারণভাবে তো তোমরা বলবে যে সেটি হচ্ছে, বা আমরা যেটি বুঝি সেটি হচ্ছে তেলের বিনিময় বা তেলের বিপরীতে যে মুদ্রা দিয়ে আমাদের তেল কিনতে হবে সেইটিকেই পেট্রোডলার হিসেবে দেখা হয়। আর তোমরা জানো যে এই পেট্রোলিয়াম কিন্তু তেল, গ্যাস, প্লাস্টিক, রাবার সামগ্রী থেকে শুরু করে অসংখ্য প্রয়োজনীয় যেসব দ্রব্য সেগুলি তৈরির কাঁচামাল, অর্থাৎ বিশ্বের প্রায় সকল রাষ্ট্রকে পেট্রোলিয়াম ব্যবহার করতে হয়, নিজেদের থাকলে নিজেদের, না হলে সেটিকে আমদানি করতে হয়। তো এই যে যারা সমস্যা হচ্ছে, যারা নিজেরা কিনতে চায় তাদেরকে মুখাপেক্ষী হতে হয় ডলারের, এবং ডলার ছাপায় আমেরিকা। এই যে বিষয়টি সেটি আসলে সৌদি আরব শুধু নয়, সারা বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে। তো আমরা প্রথমে আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে সৌদি আরবে এর যে প্রভাব সেইটিকে নিয়ে আলোচনাটি করি। শেষে আমরা সময় পেলে বৈশ্বিক প্রেক্ষাপটেও কিছুটা আলোচনা করব। তো প্রিয় ছাত্ররা, এই তেল আবিষ্কারের সময় যে বাদশাহ ছিলেন আব্দুল আজিজ ইবনে সৌদ, তিনি কিন্তু মূলত এই যে আধুনিক সৌদি আরব তার প্রবর্তক, এই জাতীয় রাষ্ট্রটির, যেটি আমরা সৌদি আরব সম্পর্কীয় রাজনৈতিক ব্যবস্থা সৌদি আরবের এটি আলোচনা করতে গিয়ে জেনেছি যে স্বদেশবাসীর যে ধর্মীয় আর সামাজিক জীবনের সাথে সামঞ্জস্য রেখে তিনি সৌদি আরবের আধুনিকায়ন সূচনা করেছিলেন। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষি, সেচ, বিশুদ্ধ পানীয় জলের ব্যবহার সহ অনেক ক্ষেত্রে প্রভূত উন্নয়ন তিনি সাধন করেন এবং বিদেশিদের অর্থনৈতিক কাজে যারা যুক্ত ছিল তাদের সুযোগ কিছুটা কমিয়ে দিয়েছিলেন, সেটিও তিনি করেছিলেন। এবং যে সমস্ত উন্নয়নমুখী কর্মসূচি তিনি গ্রহণ করেছিলেন সেটি আসলে সম্ভব হয়েছিল তেল থেকে আগত যে পেট্রোডলার, সেটির দ্বারাই এটি করা তার পক্ষে সম্ভব হয়েছিল প্রিয় ছাত্ররা। তো আর সেই সাথে অন্য একটি দিক থেকেও যদি আমরা দেখি সেটি হচ্ছে তেল কোম্পানিগুলি তাদের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে পরোক্ষভাবে সৌদি আরবের আধুনিকায়নেও ভূমিকা রেখেছিল। তো পরবর্তীতে আব্দুল আজিজ ইবনে সৌদের পরে তার পরবর্তী বংশধরেরাও এই পেট্রোডলার এবং এই অর্থনীতির এই তেলকেন্দ্রিক ধারাটি বজায় রেখে সৌদি আরবের রাষ্ট্র সমাজ ব্যবস্থায় আধুনিকায়নের বা সংস্কারের ব্যাপারটি আসলে চালু রেখেছেন। আরামকো যখন একের পর এক তেলক্ষেত্র আবিষ্কার করতে থাকে তখন জনগণ, সরকার উপকৃত হতে থাকে সৌদি আরবের,
কারিগরি দক্ষতা সম্পন্ন যে সমস্ত শ্রমিকেরা ছিল তাদের বর্ধিত হারে বেতন, বাসস্থান, আর্থিক সুবিধা তারা প্রাপ্ত হতো। মূল কথা, সৌদি আরবে যারা শ্রমিক লেভেলে কাজ করত তাদের জীবনযাত্রার মানেরও ব্যাপক উন্নয়ন ঘটেছিল এবং শিক্ষার প্রতি ঝোঁকও তাদের বেড়ে গিয়েছিল, যেহেতু শিক্ষিত হলে প্রযুক্তিগত দিকটি বুঝতে পারলে তারা উন্নত জীবনের সন্ধান পাচ্ছিল, উন্নত পাশ্চাত্য চিকিৎসার সেবা তারা পাচ্ছিল। এভাবে সৌদি আরব এগিয়ে যেতে শুরু করে এবং 1945 সালে প্রিয় ছাত্ররা দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ইয়াল্টা সম্মেলনের পর রুজভেল্ট, চার্চিল, স্ট্যালিন, ইবনে সৌদের সাথে সাক্ষাৎ করেছিলেন। সেই সময়ে সৌদি আরবের অর্থনৈতিক মানে বিশেষত যোগাযোগের যে খারাপ অবস্থাটি ছিল, মানে সেই আগেকার ধারায় উঠের মাধ্যমে যোগাযোগ, দীর্ঘ সময় লাগা, যেটি আসলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এক ধরনের সমস্যাই। এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা হওয়ার পর এবং এই পেট্রোডলারের প্রভাবে তিনি সৌদি আরবের আকাশপথে যোগাযোগ, সড়ক পথে ট্রেন, জাহাজ, বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন এনেছিলেন, যেটি তার উত্তরসূরিরাও বিদ্যমান রেখেছিল, যার ফলে সৌদি আরব দ্রুত অর্থনৈতিক উন্নয়নের এক যুগে প্রবেশ করেছিল। প্রিয় ছাত্ররা, এই সাথে আরেকটি অর্থ তোমাদের একটু পেট্রোডলারের জানিয়ে নিই। ব্যবহারিক অর্থে যেটিকে ব্যবহার করা হয় সেটি হচ্ছে পেট্রোলিয়াম সমৃদ্ধ দেশগুলির যে আর্থ রাজনৈতিক ক্ষমতা, সেটিও পেট্রোডলার হিসেবেই পরিচিত। তো প্রিয় ছাত্ররা, আমরা এবারে একটু বোঝার চেষ্টা করি, একটু আলোচনা করি যে সৌদি আরবের সমাজ ব্যবস্থায় এই পেট্রোডলারের প্রভাবে কি পরিবর্তন সূচিত হয়েছিল। বিষয়গুলি আমরা আরেকটি স্লাইড দেখি। পাশ্চাত্য সভ্যতার অনুপ্রবেশ সৌদি আরবে যদি আমরা আলোচনা করতে যাই, যেটি হয়েছে পাশ্চাত্য জীবনযাপনের সংস্পর্শে এসে এখানের যে রক্ষণশীল ধর্মীয় চিন্তা ভাবনা যেগুলি ছিল, তারও আগে আমাকে একটু বলতে হবে যে ইসলামের মূল যে ঘ্রাণ, সেই যে ব্যবস্থা, সেই ব্যবস্থা থেকে কিন্তু ওয়াহাবি মতবাদে উদ্বুদ্ধ হয়ে যে শাসন ব্যবস্থা চালু হয়েছিল সৌদি আরবে, সেটি পুরোটা আসলে সেভাবে যায় না। তারপরেও কিছু নিয়ম, রাজতন্ত্রের মধ্যে কিছু নিয়ম কানুনের ব্যবস্থা, যেমন সিনিয়র সদস্যরা একত্রে বসে পরবর্তী রাজা বা বাদশাহ কে হবেন, এই জাতীয় কিছু পদ্ধতি সেখানে ছিল, এগুলি চলছিল। এবং সেই সাথে শিক্ষার হার যখন বেড়ে যায়, মানুষ যখন পাশ্চাত্য জীবনের সাথে, জীবনবোধের সাথে তার সংস্পর্শে আসে, তখন উদারপন্থী চিন্তা ভাবনা, গণতান্ত্রিক বা গণতন্ত্রের ঘ্রাণ তাদের মধ্যে আসে। তোমরা জানো যে আরব বসন্তের ছোঁয়া কিন্তু সৌদি আরবেও লেগেছিল, যদিও সে আমেরিকার সাহায্যে বলা যেতে পারে যে সৌদি সরকার মোটামুটিভাবে সেটি সামলে নিয়েছিল। তো আমরা যেটি আলোচনা করছিলাম যে উদারপন্থী যে সমস্ত চিন্তা ভাবনা পাশ্চাত্যের রাজনীতিতে আমরা এই কয়েক বছর ধরে আলোচনা করছি, সেই সমস্ত যেসব বিষয় সেগুলি মানুষের ধ্যান ধারণার মধ্যে এসেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে বিশ্বের অন্য জায়গার মতো সৌদি আরবেও এই বাণিজ্য যোগাযোগ সূত্রে উদার রাজনৈতিক ভাবধারার প্রসার ঘটেছে। এটি একটি প্রভাব আমরা বলবো। দ্বিতীয়টি হচ্ছে আধুনিকায়ন প্রক্রিয়া। সৌদি আরবের যে জীবন ব্যবস্থা বা যে সমাজ কাঠামো ছিল, এই সব কিছুতেই আধুনিকায়নের প্রচেষ্টায় বা প্রক্রিয়ায় যে মানুষের মধ্যে যে ভাবধারা প্রতিষ্ঠিত হয়েছিল, সেটি পাশ্চাত্য ভাবধারা এবং সেই পথ ধরে বস্তুত এখনও সেখানে নানা সংস্কার চলছে। যেমন তোমরা জানো বোধহয়, নারীরা
গাড়ি চালানোর অনুমতি সেখানে পেয়েছে, বা এরকম আরও বেশ কিছু আধুনিকীকরণ সেখানে ঘটছে, বস্তুগত শুধু নয়, চিন্তা ভাবনার ক্ষেত্রেও, যেটা এই পাশ্চাত্য সভ্যতার অনুপ্রবেশের ফলেই ঘটেছে। ক্ষমতা সূত্র বিষয়টি যেটি কিছুটা আগেই তোমাদেরকে বললাম, যে সৌদি আরবে যে রাজতান্ত্রিক ক্ষমতা, তার সাথে পেট্রোডলারের বিষয়টি অতি ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এই যে চুক্তি, পেট্রোডলার চুক্তি, এই চুক্তির বিনিময়ে বাদশাহ মানে সৌদি রাজতান্ত্রিক যে পরিবার সেখানে মানে আমেরিকা যুক্তরাষ্ট্র বাদশাকে সামরিক ভূ রাজনৈতিক ক্ষমতা দিবে, প্রতিরক্ষা দিবে, সেই প্রতিশ্রুতি দিয়েছিল। এবং তোমরা দেখেছো বোধহয়, খেয়াল করেছো বোধহয়, যে মধ্যপ্রাচ্যে সৌদি আরব, আমেরিকা যেমন সৌদি আরবের স্বার্থ রক্ষা করে, সৌদি আরবও অনেকটাই মার্কিন যুক্তরাষ্ট্রপন্থী বা তাদের সহায়তা নিয়ে তাদের রাজনৈতিক মনোভাব এবং কর্মকাণ্ড পরিচালনা করে। তো সৌদি আরবের এই যে তারা যে ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্যে এই শাসকদেরকে যে সহায়তা করে, এই যে ক্ষমতা সূত্র, সেই ক্ষমতা সূত্র ধরেও এখানে পাশ্চাত্য যে সভ্যতা সেটির অনুপ্রবেশ ঘটেছে। সাংস্কৃতিক প্রভাব, আসলে তোমরা জানো যে সাংস্কৃতিক বললে কিন্তু নির্দিষ্ট একটি ক্ষেত্রকে বোঝায় না, মানুষের সমগ্র জীবন কাঠামো নিয়েই আসলে সাংস্কৃতিক বিষয়টি। তো পেট্রোডলারের প্রভাবে সৌদি আরবে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের মানুষ, ব্যবসায়ীদের আগমন, বসবাস সূত্রে তাদের সংস্কৃতি, তাদের একেবারে ফ্রিজ থেকে শুরু করে এসি এবং নানান সামগ্রী, তাদের জীবনযাপনের প্যাটার্ন, এগুলি আসলে সৌদি আরবের মানুষকে প্রভাবিত করেছে। যার ফলে তোমরা বোধহয় জেনেছো যে সৌদি আরবে এখন সিনেমা হলও চালু হতে যাচ্ছে, যেটি সমগ্র মুসলিম জাহানের নেতৃত্বের বা যে একটি ইমেজ রয়েছে সেটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যাই হোক না কেন, এই বিষয়টিতে রয়েছে এই পাশ্চাত্য সভ্যতার অনুপ্রবেশের প্রতিফলন। প্রিয় ছাত্ররা, এর পরের স্লাইডটি দেখি আমরা, যেখানে আমরা আলোচনা করতে যাচ্ছি রাজনৈতিক প্রভাবের বিষয়টি। বস্তুত এই যে পারস্পরিকতার ক্ষমতা সূত্র, সেইটি আসলে রাজনৈতিক ক্ষেত্রে প্রতিফলিত হয়। আমেরিকা অত্যন্ত কৌশলের সাথে সৌদি আরবকে এই পেট্রোডলার চুক্তিতে আবদ্ধ রেখেছে। অন্য কোনো জাতি যুক্তরাষ্ট্রের ডলার ছাড়া সৌদি আরবের সাথে তেল বাণিজ্যের সম্পর্ক গড়ে উঠতে পারছে না। যুক্তরাষ্ট্রের এই যে প্রাধান্য, এটির সুযোগে সৌদি আরবের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অর্থনীতি, রাজনীতি, সকল ক্ষেত্রে পাশ্চাত্য যে প্রভাব কাজ করে, সেটির মধ্যে দিয়ে সৌদি সমাজে বা সৌদি রাষ্ট্র ব্যবস্থায় পাশ্চাত্য সভ্যতার প্রসার ঘটেছে। এবং সেই সাথে যেটি হয়েছে সেটি আরও একটি বিষয়, সেটি হচ্ছে ধর্মীয় অনুশাসন এখানে হ্রাস পেয়েছে। সৌদি আরবে সাম্প্রতিক সময়ে ধর্মীয় অনুশাসনের পরিবর্তে একটি মডারেট ইসলাম বা এরকম একটি রূপ দেওয়ার বা পাশ্চাত্য ভাবধারাকে উস্কে দেওয়া হচ্ছে। সো এই পেট্রোডলারের প্রভাবে, প্রিয় ছাত্ররা, এই পেট্রোডলারের প্রভাবে এই যে প্রাধান্য আমেরিকা সৌদি আরবে, সেই সুযোগে সৌদি আরবে ধর্মীয় যে অনুশাসনের জায়গাটি, যারা প্রভাবশালী মহল বা শাসক মহল, তারা অনেক ক্ষেত্রেই আমেরিকার বিভিন্ন মতের সাথে তাল মিলিয়ে যেতে তারা বাধ্য হচ্ছে। আরেকটি যেটি দেখা যাচ্ছে সৌদি আরবে, সেটি হচ্ছে সামাজিক অবক্ষয়। বস্তুত তোমরা জানো যে পাশ্চাত্যের যেমন একটি মানবতাবাদী জীবন কাঠামো রয়েছে, তার চেয়ে বোধহয় উগ্রভাবে পাশ্চাত্য বললে আমরা যেটি বুঝি সেটি হচ্ছে তাদের ভোগবাদী যে জীবন কাঠামো। এবং এই ভোগবাদী জীবন যাপনে অভ্যস্ত হয়ে উঠছে মানুষ,
গড়ে উঠছে সৌদি আরবে বিভিন্ন পশ্চিমা ধাঁচের বিনোদন কেন্দ্র, থিম পার্ক, সিনেমা বা প্রেক্ষাগৃহ, পর্যটকদের ভিসা সহজীকরণ করা হয়েছে এবং মানুষের ধর্মীয় রক্ষণশীলতা এতে কমে যাচ্ছে, যার ফলে সমাজে এক ধরনের নৈতিক অবক্ষয় ছড়িয়ে পড়ছে। এমনিতেই তোমরা জানো যে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের দেশগুলিতে নারী গৃহ শ্রমিকেরা অনেক সময় নির্যাতিত হয়েছে, সেই সাথে আরও নতুন নতুন অবক্ষয় সেখানে সূচিত হয়েছে। ইসলামের মূল বিধান থেকে তারা অনেক ক্ষেত্রেই সরে এসেছে, নৈতিকভাবে তারা দুর্বল হয়ে পড়েছে। শেষত আমরা এখানে যেটি আলোচনা করছি সেটি হচ্ছে শাসকের আগ্রাসী মনোভাব। প্রিয় ছাত্ররা, পেট্রো ডলার সৌদি আরবে যেমন উন্নয়ন ঘটিয়েছে, তেমনি শাসকদের আগ্রাসী মনোভাবকেও উস্কে দিয়েছে। সাম্প্রতিক সময়ে যে বাদশাহ সালমানের যে আগ্রাসী মনোভাব, সেটি তো পেট্রো ডলারের প্রভাব ছাড়া কিছু নয়। যে ব্যাপক সংস্কার কর্মসূচি তিনি গ্রহণ করেছেন, তেল নির্ভর অর্থনীতিকে বহুমুখীকরণ, সুশাসন প্রতিষ্ঠা, নারী অধিকার প্রতিষ্ঠা, কঠোর রক্ষণশীলতার বিপরীতে মডারেট একটি ব্যবস্থা চালু করা এবং পশ্চিমা ধাঁচে এক ধরনের মুক্ত বাজার অর্থনীতি চালুর প্রচেষ্টা এখানে পরিলক্ষিত হচ্ছে। এসবই হচ্ছে মধ্যপ্রাচ্যে পেট্রো ডলারের ফলে যে পাশ্চাত্য সভ্যতা বা ভাবধারার অনুপ্রবেশ ঘটেছে তার ফলে। এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতিতে পরস্পরের যে সম্পর্ক এবং আমেরিকার মধ্যপ্রাচ্যে যে স্বার্থ, এসব কিছুর একটা মিশেলে আসলে এখন যে মধ্যপ্রাচ্যের যে অবস্থা চলছে, তোমরা জানো যে বাস্তব অবস্থা যে ইরানকে পর্যুদস্ত করার প্রচেষ্টায় সৌদি আরব যে লেবাননকে অস্থির করা, ইয়েমেনের গৃহযুদ্ধে যে সরকারের পক্ষে অংশগ্রহণ ভূমিকা নেওয়া, এই যে এক ধরনের প্রক্সি ওয়ার যে চালাচ্ছে, সন্ত্রাস মৌলবাদ দমনের সহায়তার বাতাবরণে তা মধ্যপ্রাচ্য অঞ্চলটিকে দুর্বল আর অস্থির করে তুলেছে। আর এসব কিছুর পশ্চাতে রয়েছে প্রিয় ছাত্ররা পেট্রো ডলারের প্রভাব। এবং দেশের ভেতরেও, এমনকি সৌদি আরবের ভেতরেও যে শাসন ব্যবস্থার মধ্যে তোমরা জানো অন্তর্দ্বন্দ্ব শুরু হয়েছে। বিশেষ করে রাজবংশের শাসক নির্বাচনের ক্ষেত্রে যে উত্তরাধিকার নীতি, সেটিকে ভঙ্গ করে ক্রাউন প্রিন্স হিসাবে যখন মোহাম্মদ বিন সালমানকে ঘোষণা করা হয়েছে, আর তার ক্ষমতাকে নিরঙ্কুশ রাখার জন্যে দেশের অভ্যন্তরে নানান দুর্ঘটনা, গ্রেফতার, বন্দুকযুদ্ধের কৌশল, দুর্নীতি দমনের বাতাবরণে এক নিরঙ্কুশ কর্তৃত্ববাদী শাসন কাঠামো চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। সংস্কারের বিরোধিতা করায় ধর্মীয় নেতাদের উপরে চড়াও হয়েছে সরকার। রাষ্ট্রীয় গণমাধ্যমগুলিও এই বিষয়ে তারা খুব বেশি কিছু বলে না। তাদের যুক্তি হলো যে এটি বাণিজ্য উদারীকরণের মধ্যে দিয়ে যে নতুন অর্থনীতিতে প্রবেশ, সেই প্রবেশের এক ধরনের রাজনৈতিক প্রক্রিয়া এটি। তো এই যে পুরো বিষয়গুলি প্রিয় ছাত্ররা, এইখানে এই যে ডলারের প্রাধান্য, বিশেষত পেট্রো ডলারের ফরম্যাটে মধ্যপ্রাচ্যে তেল কেন্দ্রিক যে রাজনীতি, সেইটিতে আমেরিকার যে প্রাধান্য, সেই প্রাধান্যের সাথে কিন্তু আমাদের এবং বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলিরও ভাগ্য জড়িত। তোমরা খেয়াল করছো নিশ্চয় যে আমাদের যে কারোরই পেট্রোলিয়াম কিনতে গেলে তো আগে ডলার সংগ্রহ করতে হচ্ছে। সেই হিসাবে আবার আমেরিকা যদি ডলারের মানে যদি দেশীয় মুদ্রার বিপরীতে, আমাদের দেশীয় মুদ্রার বিপরীতে যদি ডলার শক্তিশালী হয়ে যায়, তখন তেলের আমদানিকারক দেশসমূহকে বেশি মূল্য পরিশোধ করতে হয়, রপ্তানিকারক দেশগুলি ক্ষতিগ্রস্ত হয়। আবার ডলারের মূল্য যদি কমে যায়, সেক্ষেত্রে দেখা যায় রপ্তানিকারক তারা ক্ষতিগ্রস্ত হয়, আমদানিকারক রাষ্ট্রগুলি লাভবান হয়। এই কারণে তেল ও গ্যাসের উপরে নির্ভরশীল যে সমস্ত রাষ্ট্র, তারা অর্থনৈতিক ঝুঁকি এড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রানীতির সাথে সামঞ্জস্য রক্ষা করে চলে। শুধুমাত্র
নীতি নয়, আসলে বলা যেতে পারে তেল সমৃদ্ধ যে দেশগুলি তাদের অর্থনৈতিক মেরুদণ্ড সেটি চলে আমেরিকান এই ডলারের প্রভাবে, এবং আমেরিকা ইচ্ছা করলে যে কোনো সময় সেটিকে ভেঙে দেওয়ার মানে প্রক্রিয়াও করতে পারে। যেমন ইরানের ক্ষেত্রে হয়েছে, লিবিয়াতে গাদ্দাফি চেষ্টা করেছিল এই চেইন থেকে বেরোতে, ইরাকে সাদ্দাম হোসেন চেষ্টা করেছিল এই চেইন থেকে বেরোতে। তোমরা জানো যে তারাই জীবন থেকে বেরিয়ে গেছে এবং সেসব দেশ এখনও এই ডলার বাণিজ্যের মধ্যেই রয়েছে। তো বলা যায় এই রাষ্ট্রগুলি, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলি শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিক কূটনৈতিক ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ে থাকতে বাধ্য, বা এভাবেই তাদেরকে থাকতে হয়। এই যে প্রভাব বলয়, প্রিয় ছাত্ররা, এই প্রভাব বলয় ভাঙার যে প্রচেষ্টা সেটিও দীর্ঘ। এই যে কেবলই তোমাদেরকে বললাম 2টি রাষ্ট্র চেষ্টা করছিল, তাদের সেই রাষ্ট্রে তো আমেরিকান আগ্রাসন পরিচালিত হয়েছে এবং তারা এখন ডলারেই চলছে। তো আরও পরে যেটা হলো প্রিয় ছাত্ররা, সাম্প্রতিক সময়ে যেটি দেখা যায়, 2013 সালের সেপ্টেম্বর মাসের পর থেকে চীন মার্কিন যুক্তরাষ্ট্রকে টপকে সর্ববৃহৎ তেল আমদানিকারক রাষ্ট্রে যখন পরিণত হয়, এরপর পেট্রো ইউয়ান উদ্বোধনের মানে ঘোষণা আসতে থাকে এবং মানে সাড়া আসতে থাকে, এবং 2018 সালে চীন স্বর্ণভিত্তিক ব্যবস্থা চালুর ঘোষণা দেয়। এবং এই বছরেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চীনের সাথে যে বাণিজ্য যুদ্ধ সেটি শুরু করে। এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় প্রিয় ছাত্ররা। রাশিয়া ইতোমধ্যে ইউরোপের সাথে ইউরো ও চীনের সাথে ইউয়ানে গ্যাস রপ্তানি করছে। চীন ইরানের সাথে বাণিজ্যে রিয়াল ও ইউয়ান ব্যবহারে সম্মত হয়েছে। তোমরা জানো যে ক্রিপ্টোকারেন্সি, যে ডিজিটাল মুদ্রা, সেইটি ব্যবহার করেও ডলার প্রভাব বলয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে বিভিন্ন দেশ, যেমন ভেনিজুয়েলা একটি। তারা মুদ্রার বিপরীতে স্বর্ণ মজুদ সঞ্চয় করে চালু করেছে নতুন মুদ্রা, যার নাম পেট্রো। এই চীন ক্রিপ্টো মুদ্রাকে দিয়ে আন্তর্জাতিক পরিসরে তাদের কাজকর্ম শুরু করার যে পাইলট প্রকল্প সেটি সম্পন্ন করেছে। এভাবে এই ডলারের প্রভাব বলয় ভাঙার প্রচেষ্টা চলছে, কিন্তু এখনো পর্যন্ত পেট্রোলিয়াম বাণিজ্যের প্রায় সবটুকুই ডলার প্রভাবিত, যেটি আমেরিকার আন্তর্জাতিক প্রভাবের একটি বড় পশ্চাৎভূমি বা বড় শক্তি। এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলি, যেখানে এই পেট্রো ডলার চুক্তির কারণে এগুলির মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং প্রভাব বলয় থেকে সময় সময় তো তাদের এজেন্ট হিসাবে মনে হয় তারা আসলে মধ্যপ্রাচ্যে কাজ করে। যার জন্য তোমরা খেয়াল করেছো যে প্যালেস্টাইনে মুসলিমদের যে স্বার্থ, এই মানে কিছুদিন আগেও যে ইসরায়েলি যে আগ্রাসন হলো, সেই সময়ও কিন্তু মধ্যপ্রাচ্যের 2-1টি রাষ্ট্র কিঞ্চিত বলা ছাড়া তারা কেউ আসলে এ বিষয়ে তেমন উচ্চবাচ্য করে নাই। তো এই যে বিষয়গুলি আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রটি, এটি এই পেট্রো ডলারের প্রভাবেই চলছে। ভবিষ্যতে হয়তো পরিবর্তন আসবে, কারণ তোমরা জানো যে প্রয়োজনই উদ্ভাবনের মাতা। তো পরিবর্তন হয়তো আসবে, আমরা অপেক্ষা করি। সে পর্যন্ত দেখি আন্তর্জাতিক রাজনীতিতে এই পরিবর্তন মধ্যপ্রাচ্যে আর কি নতুন ফেনোমেনন বা নতুন কিভাবে এটি তার ভূমিকা রাখে। সে পর্যন্ত আপাতত আমরা এই আজকের ক্লাস এখানে শেষ করছি প্রিয় ছাত্ররা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেই কামনা করছি। ধন্যবাদ।